দর্শক, আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই। ২০২৪-২৫ অর্থ বছরের রপ্তানি আয় এসেছে $৪৮ বিলিয়নেরও বেশি। আপনাদেরকে এই রপ্তানি আয়ের যে খবর, তার কিছু তথ্য উপাত্তের একটু বিশ্লেষণটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। ২০২৪-২৫ এবং ২০২৩ থেকে যে ২০ থেকে এই ৫ বছরের ব্যবধানটিও জানাবো। শুরুতেই ২০২৪-২৫-এর যে রপ্তানি আয়ের যে চিত্র, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। সেটি যেটি বলছিলাম যে $৪৮.28 বিলিয়ন আমাদের রপ্তানি আয় হয়েছে, এবং যদি তুলনা করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রায় $৩.৫ বিলিয়ন একটি ব্যবধান রয়েছে ২০২৩ এবং ২৪ অর্থ বছরের মধ্যে। এবং বছর ব্যবধানে যেটি বেড়েছে ৮.৫৮%। নিঃসন্দেহে একটি ভালো খবর। এবং আমরা যদি খাতওয়ারি কিছু বিশ্লেষণ আপনাদের সামনে যদি তুলে ধরি যে আসলে কোন খাত থেকে কী ধরনের কী পরিমাণ আমাদের রপ্তানি আয়টা এসছে, শুরুতে যেটি প্রাধান্য পেয়েছে রপ্তানি খাতে, সেটি হচ্ছে তৈরি পোশাক খাত। বরাবরের মতো এবারও ভালো অবস্থানে তৈরি পোশাক খাত। ২০২৪-২৫-এর যে অর্থ বছর গেল, সেটিতে আমরা দেখতে পাচ্ছি $৩৯.35 বিলিয়ন রপ্তানি আয় হয়েছে। এবং ২০২৩-২৪-এ যেটি দেখতে পাচ্ছিলাম যে $৩৬.15 বিলিয়ন, সেখানেও বেড়েছে প্রায় বছর ব্যবধানে যেটি বেড়েছে ৮.৮৪, এবং এখানেও দেখতে পাচ্ছি যে $3 বিলিয়ন একটি ব্যবধান, এবং কিছুটা বেশি হতে পারে। তারপরে তৈরি পোশাক খাতকেও যদি আমরা একটু খাতওয়ারি আরেকটু যদি ভেঙে ফেলি, সেখানে আমরা নিটওয়্যার এবং ওভেনকে আলাদা করে ফেলেছি। সেখানে দেখতে পাচ্ছি নিটওয়্যার থেকে এই ক্ষেত্রে রপ্তানি আয়ে এগিয়ে রয়েছে $২১.16 বিলিয়ন, এবং ওভেনে কিছুটা কম দেখতে পাচ্ছি নিটওয়্যারের থেকে, $18.19 বিলিয়ন। অর্থাৎ নিটওয়্যারে রপ্তানি বেড়েছে ৯.৭৩%। ইউরোপে বেশ ভালো একটি বাজার। এছাড়া যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়গুলো তো রয়েছেই দুশ্চিন্তার কারণ হিসেবে। তার মধ্যেও আসলে এই যে পরিবর্তনটি, সেটি নিঃসন্দেহে ভালো দিক বলবো আমরা। তারপরে যে অবস্থানটা চামড়া এবং চামড়াজাত, আপনারা জানেন যে পোশাক খাতের পরে কিন্তু বাংলাদেশের রপ্তানি আয়ের মধ্যে অন্যতম ভূমিকা বহন করে এই চামড়াজাত পণ্যটি। সেটির যে তুলনা, তাতেও আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও বেড়েছে। ২০২৪-২৫-এ দেখতে পাচ্ছি ১.১৪৬ বিলিয়ন আমরা আয় করতে পেরেছি এই খাত থেকে, যেটি ২০২৩ এবং ২৪-এ দেখেছি $১.০৩৯ বিলিয়ন আমাদের আয় হয়েছিল। এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি চামড়ার দাম না পাওয়ার বিষয়গুলি আলোচনায় ছিল। কিছুদিন আগে আমাদের কুরবানির ঈদ গেল, সেখানেও আমরা চামড়ার বাজারের একটি দেখার এত প্রতিবন্ধকতার পরও এই খাত থেকেও কিন্তু আমাদের আয় বেড়েছে। এবং বছর ব্যবধানে যদি আমরা সেটি বলি, সেটি কত শতাংশ বেড়েছে, সেটি ১০%-এরও বেশি, হয়তো বা সামনে আরও বাড়বে। আমরা আরেকটু বিশ্লেষণে যেতে চাই যে অন্যান্য যে সকল পণ্য রয়েছে, আমাদের প্লাস্টিক খাতও কিন্তু রপ্তানি হয়। এছাড়া আমাদের অন্যান্য যেই বিষয়গুলো, প্লাস্টিক পণ্য ছাড়াও যে সকল কৃষি পণ্য আমাদের রপ্তানি হয়, সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেড়েছে। কৃষি পণ্য 2.52%, প্রকৌশলী পণ্য যে সকল রয়েছে সেগুলো বেড়েছে, এবং প্লাস্টিক পণ্য যেটি বলছিলাম যে 16.2% বেড়েছে। এবং হিমায়িত মাছ, দর্শক আমাদের এখান থেকে কিন্তু মাছ রপ্তানি হয়, আপনারা জানেন। মৎস্য খাতেও আমাদের বেশ ভালো একটা দখল রয়েছে। এই খাতওয়ারি যে সুযোগ, সেটি হয়তো বা আরও একটু বাড়বার সম্ভাবনা ছিল বা সুযোগ ছিল। সেই জায়গা থেকে আমরা যে তথ্য উপাত্তগুলো পেয়েছি, তাতে আমরা ৫ বছরের যে তুলনাটা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে, তাতে দেখতে পাচ্ছি প্রায় ১০% মতো একটি ব্যবধান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ২০-২১ অর্থ বছর দিয়ে আমরা শুরু করেছি, এবং ২৪-২৫ অর্থ বছর দিয়ে আমরা শেষ করেছি। তাতে ৩৮.৮ এবং $৪৮.৩ বিলিয়ন যে গ্যাপ, তাতে $১০ বিলিয়ন একটি গ্যাপ সুস্পষ্ট। এবং ধারাবাহিকভাবে যেটি দেখতে পাচ্ছি ২১-২২-এ ৩৮.১, ২২-২৩-এ ছিল ৪৬.৪, সেখানে একটু বেড়েছে। ২০-২১-এ এবং ২১-২২-এ প্রায় কাছাকাছি। তারপরে ২২-২৩-এ এসে বেড়েছে, এবং ২৩-২৪-এ আমরা দেখতে পাচ্ছি কমে গিয়েছিল, অর্থাৎ ৪৬.৪ থেকে নেমে গিয়েছিল ৪৪.৫-এ। এরপরে কিন্তু ২৪-২৫ অর্থ বছরে এসে আমাদের কিন্তু রপ্তানি আয়টা বেড়েছে। এর মধ্যে কিন্তু নানান ঘটনাও ঘটে গেছে দর্শক। আপনারা জানেন জুলাই আন্দোলনের মতন বিষয়গুলি ছিল। আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে বিভিন্ন চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হয়েছে, ব্যবসায়ীরা ফেস করেছেন। তার মধ্যে দিয়েও এই যে গ্রোথ, অর্থনৈতিক যে গ্রোথ এবং রপ্তানি আয়ের যে সম্ভাবনা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলো একটা পজিটিভ অবস্থানে রয়েছে। দর্শক, আপনারা একটু তথ্য উপাত্তর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম রপ্তানি আয়ের যে চিত্র, সেগুলোর মধ্যে দিয়ে আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনায় যেতে চাই। আলোচনা করতে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছে দর্শক পোশাক খাতের একজন ব্যবসায়ী, তিনি নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। জনাব এহসান, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস 24-এ। আপনি দেখছিলেন আমাদের আলোচনার বিস্তারিত তথ্য। অনেক ধরনের প্রতিবন্ধকতা ছিল, তারপরও আপনাদের রপ্তানি আয়ের যে তথ্য উপাত্ত বেশ পজিটিভই বলতে হবে। কি বলবেন, সামনে কি ধরনের চ্যালেঞ্জ আপনারা দেখছেন? ধন্যবাদ। না, আলহামদুলিল্লাহ আমাদের একটা গ্রোথ হয়েছে।
বিশেষ করে আমাদের গার্মেন্টসে প্রায় 8.73% মতো আমাদের একটা গ্রোথ আমরা পেয়েছি। তা আমরা আসলে এটাতে খুশি, কিন্তু পুরোপুরি সন্তুষ্ট না। কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই গ্রোথটা আরো অনেক বেশি হতে পারত। এটারও ৫-৭ বিলিয়ন ডলার আমরা বেশি ইনকাম করতে পারতাম যদি নাকি আমাদের ইউটিলিটিস সাপ্লাই যেটা আছে গ্যাস প্রধানত, সেই সাপ্লাইটা যদি আনইন্টারাপ্ট করা যেত, তাহলে আমার মনে হয় যে আমরা আরো বেশি অর্ডার নিতে পারতাম। তার কারণটা হলো যে আপনি জানেন যে গ্লোবাল একটা জিওপলিটিক্যাল কারণে অনেকে চায়না বিমুখ হচ্ছে, এবং বায়ারদের কাছে চায়নার বিমুখ হওয়ার সময় বাংলাদেশই সবচেয়ে বেশি ট্রাস্টেড সাপ্লায়ার কান্ট্রি, সোর্সিং কান্ট্রি হিসেবে বায়ারদের কাছে বিবেচিত অন্যান্য দেশের তুলনায়। ফলে তাদের প্রথম তাদের ডেস্টিনেশন ছিল বাংলাদেশ। কিন্তু আমাদের নানান প্রতিবন্ধকতার কারণে আমরা যেহেতু নাকি ওই পরিমাণ রপ্তানির অর্ডার ক্রয়াদেশ নিতে পারি নাই, এই কারণে আসলে আমরা গ্রোথ হওয়ার পরেও কাঙ্ক্ষিত গ্রোথটা আসলে কিন্তু আমরা পাইনি। জি, এখন আপনি বলছিলেন যে কাঙ্ক্ষিত গ্রোথটা হয়তো আরেকটু ভালো করার সুযোগ ছিল। এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মধ্যে অন্যতম দুশ্চিন্তার একটি বিষয় হচ্ছে ট্রাম্প প্রশাসনের যে শুল্ক আরোপ। যদিও ৩৭% পরে এখন পর্যন্ত সেটি স্থগিত, কিন্তু এটি ৮ তারিখ পর্যন্ত স্থগিত থাকবে। ৯ তারিখ থেকে কি হতে যাচ্ছে আপনারা কোনো আভাস পেয়েছেন কিনা? ইতিমধ্যে আমরা দেখেছি বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন। একটু বিস্তারিত জানাবেন। জি, আর মাত্র ৫ দিন বাকি, বা আপনি যদি ইউএস টাইম হিসাব করেন তাহলে আর মাত্র ৬ দিন বাকি। আম এটা আসলে খুব একটা ভয়ংকর জায়গা। আমরা আসলে আশ্বাস পেয়েছিলাম যে কাজ হচ্ছে, কিন্তু এটা আমরা যা খবর পাই আপনাদের মাধ্যমেই পাই। আমাদের সাথে এই বিষয়ে কোনো বিশেষভাবে বসে নাই সরকার। উনারা কাজ করছেন যেটা দেখতে পাচ্ছি। কিন্তু এর ভিতরে আমাদের জন্য একটা দুঃসংবাদ হলো যে আপনারা দেখেছেন গতকাল ট্রাম্পের সাথে ফোন আলাপ হয়েছে ভিয়েতনামের সুপ্রিম লিডারের এবং ওই পার্টি সেক্রেটারি যেটা বলা হয় ওরা। তো উনারা কিন্তু এখানে একটা পজিটিভলি একটা জায়গাতে পৌঁছেছে, এবং ভিয়েতনামের জন্য কিন্তু 20% জি। ওভারঅল ট্যারিফ, টোটাল ট্যারিফ কিন্তু ধার্য করেছে মিস্টার ট্রাম্প, এবং উনি উনার ওই ট্রুথ যে উনার পার্সোনাল যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ওইটাতে কিন্তু উনি এটা ঘোষণা দিয়ে দিয়েছেন। ফলে এটা কিন্তু আমাদের জন্য আরেকটি চিন্তার বিষয়, কারণ আমাদের কিন্তু বর্তমানে ৩৭ প্লাস ১০ ৪৭, এবং ভিয়েতনাম যদি ২০ পায় সেখানে আমাদের জন্য একটা চ্যালেঞ্জের জায়গা তৈরি হবে, কিছুটা চ্যালেঞ্জের জায়গা তৈরি হবে। তো আমরা এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো পজিটিভ নিউজ পাই নাই। হয়তোবা আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টা যেহেতু কাজ করছেন, হয়তোবা আমরা একটা ভালো নিউজের আশা করতেই পারি। এখন সরকারের কাছ থেকে যে ধরনের সুযোগ সুবিধা আপনাদের আদায় করে নেবার কথা, সেগুলো তো আপনারা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়তো আদায় করে নেবেন, কিন্তু নতুন মার্কেট তৈরিতে একটু নিট এবং ওভেনের যে তুলনাটি দেখছিলাম যে কিছু শতাংশের একটি ব্যবধান রয়েছে, প্রায় ৩ থেকে $৩.৫ বিলিয়ন যে ব্যবধান, এটি কমিয়ে আনার পেছনে আপনারা কি ধরনের পরিকল্পনা সামনে করছেন, এবং আপনারা মার্কেটের ডিসেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে আপনারা কোন কোন বিষয়গুলিকে আপনারা আসলে গুরুত্ব দিচ্ছেন? আচ্ছা, প্রথমত নিট এবং ওভেনের ব্যবধানটা কমানোর কোনো প্রয়োজনীয়তা নাই, বা এটা আসলে বায়ারদের একেকটা সময় ট্রেন্ডের উপর নির্ভর করে। ওই দেশের ফ্যাশন কোন ট্রেন্ডের দিকে যাচ্ছে। তো এটা খুব বেশি বড় ব্যাপার না যে কখন কোন আমাদের সাবসেক্টর ২% ৩% বেশি করলো, কম করলো, সেটা ইম্পোর্টেন্ট না। বাট নতুন মার্কেটের কথা যেটা বলছেন, নতুন মার্কেটে আমরা অনেকদিন ধরেই চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে পারচেজিং পাওয়ারটা কিন্তু খুব বেশি ইম্পোর্টেন্ট জনসংখ্যা থেকেও। জি। ফলে ইউরোপ এবং আমেরিকার যে পরিমাণ পারচেজিং ক্যাপাসিটি আছে, অন্যান্য দেশের কিন্তু সেই পরিমাণ নাই, জনগণের ওই পরিমাণ নাই। জি। ফলে আসলে ইউরোপ বা আমেরিকার মার্কেটে বিকল্প অন্য কোনো মার্কেট হতে পারে না। চায়না, জাপান আছে, ইন্ডিয়াও আছে, কিন্তু তারা নিজেরাই মানে চায়না এবং ইন্ডিয়া কিন্তু নিজেরাই ম্যানুফ্যাকচারিং কান্ট্রি। ফলে জি। ওই ম্যানুফ্যাকচারিং এর সাথে কম্পিটিশন করে আমাদের মার্কেটে ঢুকতে হচ্ছে, যেটা একটু সময় লাগতেছে আমাদের। ছোট্ট করে একটা বিষয় একটু জানতে চাই যে নেগোসিয়েশনের জায়গাটা থেকে আপনারা কি কিছুটা পিছিয়ে আসলেন কিনা অন্যান্য রাষ্ট্রের তুলনায় এমন পরিস্থিতিতে? খুব ছোট্ট করে জানতে চাই। আহ, আ- আমি যদি বলি আসলে আমরা তো না, এটা আসলে সরকার, এটা সরকার টু সরকার হবে। ইউএসটিএর জি। এর সাথে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় আলাপ করতেছেন। এখনো আমরা একটা অন্ধকারে আছি। ফলে অন্ধকারে থাকলে যেটা হয়, ইনফরমেশন না থাকলে মনে হয় আমরা পিছিয়ে আসছি, বা কোথায় আছি আমরা আসলে জানি না। ফলে এই ব্যাপারে কমেন্টস না করে আমরা আসলে ওয়েট করি যে আগামী ২-৩ দিনের মধ্যে হয়তো আমাদের বাংলাদেশের জন্য কি রেজাল্টটা আসলো সেটা আমরা জানতে পারবো। জি। তখন আসলে বলা যাবে যে আমরা কি পিছিয়ে গেলাম নাকি আমরা সাকসেসফুলি জি, আরো অনেক ভালো। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, কথা বলছিলাম জনাব ফজলে শামীম এহসান, তিনি নির্বাহী সভাপতি বিকেএমইএ। কথা বলছিলাম যে রপ্তানির যে সংকট, সেই সংকট এবং যে সম্ভাবনার যে জায়গাগুলো আসলে রয়েছে, সেই জায়গাগুলিতে আসলে ওনাদের পরিকল্পনাটা কেমন, সেই বিষয়ে কথা হচ্ছিল ওনার সঙ্গে।